তার জন্য তিনি দায়ী করেছেন দলের সহসভাপতি রাহুল গান্ধীকে। কংগ্রেসের কাছে আবার বড় ধাক্কা, দল ছাড়লেন বর্ষিয়ান নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তী নটরাজন। শুধু তাই নয়, দল ছাড়ার জন্য তিনি দায়ী করেছেন দলের সহসভাপতি রাহুল গান্ধীকে। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন ডেকে তিনি দলত্যাগ করেন। সোনিয়া গান্ধীকে চিঠি লিখে নিজের দলত্যাগের খবর জানিয়েছেন ইউপিএ সরকারের পরিবেশ মন্ত্রী জয়ন্তী নটরাজন। চিঠিতে তিনি জানিয়েছেন রাহুল গান্ধীর চাপে পরিবেশ সংক্রান্ত বড় সংকল্প হাতছাড়া করতে বাধ্য হয়েছেন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সবুজ সংকেত থাকা সত্ত্বেও তিনি সেই প্রকল্পের ছাড়পত্র দিতে পারেননি। তিনি জানিয়েছেন গত লোকসভা ভোটের সময় থেকেই রাহুল বিভিন্নভাবে তার কাছে বাধা দিয়েছেন। এমনকি তার বিরুদ্ধে মিডিয়ায় ভুল খবর প্রকাশের অভিযোগও তিনি তুলেছেন রাহুলের বিরুদ্ধে। তার প্রতিদিনের কাজেও রাহুল বিভিন্নভাবে নাক গলাতেন বলেও অভিযোগ জয়ন্তীর। জয়ন্তী জানান, উড়িষ্যায় নিয়মগিরি পাহাড়ে বক্সাইট খনির জন্য বেদান্তর সবুজ সংকেত রুখে দিয়েছিলেন রাহুল। আদানি গ্রুপের প্রকল্পেও রাহুলের হস্তক্ষেপের কথা জানিয়েছেন জয়ন্তী। তিনি লিখেছেন, এমনকি সোনিয়া গান্ধীও এ বিষয়ে বিভিন্ন চিঠিতে নিজের আগ্রহ দেখিয়েছেন। গত বছর মে মাসে লোকসভা নির্বাচনের 5 মাস আগেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন জয়ন্তী। Since the inception, I am a 4th generation Congress worker. My great grandfather was a member of the Constituent Assembly. All the members of my family, obviously not I, have been imprisoned in the freedom movement. My requests forwarding representations from NGOs who complained about environmental deterioration due to some large projects, and I was asked by his office and by him to make sure that environment is protected at all costs and to ensure that these large projects don't cause tremendous havoc to the environment. I had these projects investigated, and some of them I stopped, and they were great investment projects. Many of my colleagues in the cabinet protested strongly. There were very heated discussions in cabinet. Very often I had to face the anger and wrath of all my colleagues in the ministry and in the cabinet who felt that economic progress was. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আর্নিয়া এলাকা সহ জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ভারতের 10টি সীমান্ত চৌকি ও জনবসতি লক্ষ্য করে রাতভর গুলি চালালো পাক বাহিনী। এতে আহত হয় 3 জন। আর্নিয়া এলাকা সহ জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ভারতের 10টি সীমান্ত চৌকি ও জনবসতি লক্ষ্য করে রাতভর গুলি চালালো পাক বাহিনী। এতে 3 জন আহত হয়েছেন। পাক রেঞ্জার্স আন্তর্জাতিক সীমানা বরাবর আর্নিয়া ও আরএসপুরা এলাকায় সেনা চৌকি ও জনবসতি লক্ষ্য করে রাতভর ভারী গোলাগুলি ও মর্টার হামলা চালায়। পাক সেনার মর্টার শেল হানায় সীমান্ত শহর আর্নিয়া 3 জন অসামরিক ব্যক্তি জখম হয়েছেন। তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে 3 জন জখম হয়েছেন তারা হলেন ভোলা দেবী, দর্শনলাল এবং ভিকি কুমার। পাক বাহিনীর আচমকা হামলায় আতঙ্কিত বাসিন্দারা আলো বন্ধ করে ব্যাংকার ও বাড়ির নিচের তলায় আশ্রয় নেন। পাক বাহিনী গুলি চালালে পাল্টা জবাব দেয় বিএসএফ। ফলে মাঝে মধ্যেই দুপক্ষের গুলি বিনিময়ের শব্দ শোনা গিয়েছে। উল্লেখ্য, এর আগে গত 1 সপ্তাহে অন্তত 12 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালায় পাক বাহিনী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আত্মবিশ্বাসের সঙ্গে সিবিআইয়ের প্রশ্নবাণের মোকাবেলা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়। 4.5 ঘন্টার জেরায় কয়েকটি প্রশ্নকে সরাসরি চ্যালেঞ্জ করলেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে সিবিআইয়ের প্রশ্নবাণের মোকাবেলা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। 4.5 ঘন্টার জেরায় কয়েকটি প্রশ্নকে সরাসরি চ্যালেঞ্জ করলেন তিনি। আবার সুচতুরভাবে এড়িয়ে গিয়েছেন কয়েকটি প্রশ্ন। প্রায় 4.5 ঘন্টা ধরে 3 দফায় জেরা করা হয় তৃণমূলের ক্রাইসিস ম্যানেজারকে। কলকাতার সিজিও কমপ্লেক্সে ঢুকতেই মুকুল রায়কে নিয়ে যাওয়া হয় 3 তলায় জয়েন্ট ডিরেক্টর রাজীব সিং এর কাছে। সেখানে ছিলেন এসপি পদমর্যাদার আরো 2 অফিসার। মুকুল রায়কে একটি ফর্ম পূরণ করতে বলা হয়। তারপর দেওয়া হয় সারদা সংক্রান্ত প্রশ্নমালা, যার লিখিত উত্তর দিতে হয় তাকে। মূলত সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগ নিয়ে মুকুল রায়কে প্রশ্ন করা হয়।
যার মধ্যে ছিল মুকুল রায়ের সঙ্গে সারদা কর্তার কোথায় কিভাবে পরিচয়, সুদীপ্ত সেন আত্মগোপন করার আগে তার সঙ্গে নিজাম প্যালেসে বৈঠক করেছিলেন কিনা, বৈঠক করে থাকলে কেন করেছিলেন, পালিয়ে বেড়ানো সুদীপ্ত সেনের সঙ্গে মুকুল রায়ের যোগাযোগ ছিল কিনা, ডেলো বাংলোর বৈঠকে কি আলোচনা হয়েছিল, কে কে উপস্থিত ছিলেন, মুকুল রায়ের লিখিত উত্তরগুলি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী অফিসার। সিবিআই সূত্রে খবর, দ্বিতীয় দফায় বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন মুকুল রায়। এমনকি কয়েকটি অভিযোগকে সরাসরি অস্বীকারও করেন তিনি। মুকুল রায়ের অস্বীকার করা অভিযোগগুলি নিয়ে শুরু হয় তৃতীয় দফায় জেরা। এই পর্বে কিছুটা অস্বস্তিতে পড়েন মুকুল রায়। এরপরেও সিবিআইয়ের তদন্তকারীদের ধারণা, মুকুল রায় তদন্তে যথেষ্টই সাহায্য করেছেন, কারণ যেসব প্রশ্ন মুকুল রায় পাশ কাটিয়ে গিয়েছেন সেগুলোতেও এমন কিছু ইঙ্গিত মেলেছে যার থেকে ভবিষ্যতে তদন্ত এগুতে পারে। তদন্তকারী সংস্থা তদন্ত করছে, অতএব তদন্তের স্বার্থে তারা যদি আমাকে কোনো সময় ডাকে তাহলে আমি নিশ্চয়ই তদন্তে জয়েন করব এবং তদন্তে সহযোগিতা করব। আমি আজকেও সকালে বলে এসেছি যে আমি তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থার কাছে যাচ্ছি। আমি এখানে আমার নির্ধারিত সময় 10:30টাতেই এসেছি এবং তদন্তকারী সংস্থার সাথে কথা বলেছি। সুতরাং স্বাভাবিকভাবেই আমি চাই সঠিক সত্য উদ্ঘাটিত হোক। আমি তদন্তকারী সংস্থাকে বলেছি যে সঠিক সত্য উদ্ঘাটনের জন্যে আপনারা যদি মনে করেন, যদি প্রয়োজন করেন, তাহলে যে কোনো সময় আপনারা আমাকে ডাকতে পারেন, কথা বলতে পারি। সুতরাং সঠিক সত্য উদ্ঘাটিত হোক, তদন্ত সঠিকভাবে এগোক, এটাই আমার কাহিনী। অতএব আজকে এইটুকুনি হয়েছে, আমি এইটুকুনি আপনাদের জানালাম। আমার আজকে অত্যন্ত দুঃখের সাথে ওই পেন অ্যান্ড হেভি হার্ট আমি বলছি, সিবিআই সোর্স বলে যেসব ইনফরমেশন চালানো হয় তার সবটাই সর্বৈব মিথ্যে। আমি তাদের কাছে বলেছি যে তদন্তকারী সংস্থা তারা তদন্তের স্বার্থে যখন খুশি যে কোনো মানুষকে ডাকতেই পারে, ডাকার অধিকার তাদের আছে। আর ল অ্যাবেডিং সিটিজেন হিসেবে তাকে যাওয়াটাও আমি মনে করি নৈতিক ব্যাপার। আমি তাদের সাথে আজকে প্রায় 6 ঘন্টা ছিলাম। যদি তারা মনে করে, প্রয়োজন মনে করে, তারা নিশ্চিত আবার আমাকে ডাকতে পারে, আমি কথা বলবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 25তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। 12 দিনব্যাপী মেলার উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী। দরকার আরও কিছু পরিকাঠামো উন্নয়ন। এজন্য কেন্দ্রীয় সরকারের একটু বাড়তি সাহায্য পেলেই রাজ্য বাণিজ্য অগ্রণী রাজ্য হতে পারে ত্রিপুরা। আত্মবিশ্বাসের সঙ্গেই কথা জানালেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী। বৃহস্পতিবার 25তম শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করলেন দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। বৃহস্পতিবার থেকেই হাপানিয়ার আন্তর্জাতিক মেলার মাঠে 12 দিনের শিল্প বাণিজ্য মেলার শুরু হয়। মেলার উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, এই রাজ্যের বা রাজ্যের বাইরে যারা এই শিল্পোদ্যোগী বা বাণিজ্যের কারণে এই মেলায় অংশগ্রহণ করতে চেয়েছেন, এরকম 163টি স্টল এখানে রয়েছে। রাজ্যের বাইরের অনেকগুলো স্টল রয়েছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিংসগুলো স্টল রয়েছে, বাংলাদেশের অনেকগুলো স্টল এখানে রয়েছে। কাজে এই 12 দিন সম্পূর্ণ জাঁকজমকপূর্ণ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মেলার কাজ চলবে। মানুষ ক্রয় বিক্রয় করবেন। আমরা প্রায় 100 কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়ে তার কাজ করছি এবং যাতে আগামী 25, 30, 40 বছর এই মেলা প্রাঙ্গণ আমাদের প্রয়োজন মেটাতে পারে, তার একটা পরিকল্পনাকে সামনে রেখে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, ত্রিপুরা চেম্বার অফ মেসার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ML দেবনাথ, বিধায়ক রাজকুমার চৌধুরী, প্রণব দেববর্মা, গৌরী দাস, রাজ্য সরকারের প্রধান সচিব লোকরঞ্জন, শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা প্রবীণ L আগরওয়াল প্রমুখ।
চা, রাবার, বাঁশ ভিত্তিক শিল্প ছাড়াও গ্যাস ভিত্তিক মাঝারি শিল্পের সম্ভাবনাও গুরুত্ব পায় সবার কথায়। এবার শিল্প বাণিজ্য মেলায় নিজেদের সামগ্রী নিয়ে 163টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশের 37টি ব্যবসায়ী প্রতিষ্ঠান এসেছে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম এবং জম্মু কাশ্মীরের আরও 19টি স্টল। এদিন প্রথম দিনে সব স্টল চালু না হলেও ভিড় ছিল নজরকাড়া। কেনাবেচাও যে বাড়বে আশাবাদী সবাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুরে তৃণমূল কংগ্রেসে ব্যাপক ভাঙন। নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা দলবল নিয়ে সিপিএম দলে যোগদান করেন। দেশীয় রাজনীতিতে যখন বিরোধী শিবির ছেড়ে ব্যাপক হারে মানুষ বিজেপি দলে যোগদান করছে, সেক্ষেত্রে ব্যতিক্রম ত্রিপুরা রাজ্যের ছোট্ট মহকুমা কমলপুর। প্রায় প্রতিদিনেই কমলপুর মহকুমা 45 নং, কমলপুর 46 নং সুরমা বিধানসভা কেন্দ্রে দলবদল অব্যাহত রয়েছে। সেই ক্ষেত্রে সাফল্য পাচ্ছে সিপিআইএম দল। কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস ছেড়ে শাসক দলে যোগদান করছে। শুক্রবার সকালে পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মেথির মিয়া গ্রামের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য হামিদ খানের বাড়িতে সিপিআইএমের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, সম্পাদক মণ্ডলীর সদস্য নারী নেত্রী কল্যাণী রায়, স্থানীয় নেতা হরিমাধব শর্মা, প্রাণ কুমার দাস, জাহির খান, সমীর দাস সহ এলাকার শাসক দলের কর্মী সমর্থকরা। ওই দিন তৃণমূল কংগ্রেসের পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য দলবল নিয়ে সিপিআইএম দলে যোগ দেন। দলত্যাগীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সিপিআইএম নেতা অঞ্জন দাস সহ অন্যান্যরা। অঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে বর্তমান তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে সমালোচনা করেন এবং সিপিআইএম দলে সাংগঠনিক এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া বক্তব্য রাখেন। প্রায় 3.5 বছরের জামানায় পশ্চিমবাংলায় যখন 34 বছরের বামফ্রন্ট সরকারের শাসনে গোটা দেশের মধ্যে বিভিন্ন উন্নয়নের সাফল্যে প্রথম স্থান অধিকার করেছিল, শহরে গ্রামে উন্নয়নের প্রভাব বিস্তার করেছিল, ভূমি সংস্কার আইন, যার জমি ছিল না তাকে জমি দেওয়া, যার অতিরিক্ত পরিমাণে জমি ছিল তার কাছ থেকে জমি নেওয়া, গরিব মানুষকে জমির মালিক করা, এই ভূমি সংস্কার আইন কার্যকরী একমাত্র ভারতবর্ষের মধ্যে খুব ভালোভাবে সফল রূপায়ণের ক্ষেত্রে পশ্চিমবাংলা গোটা দেশের শীর্ষে। কেন হয়েছে? বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার কারণে। দলত্যাগী তৃণমূল পঞ্চায়েত সদস্য হামিদ খান দলত্যাগের কারণ হিসেবে দলের অনুশাসন, শৃঙ্খলা এবং জনহীন কর্মসূচিকে দায়ী করে বক্তব্য রাখেন। কারণ হচ্ছে তৃণমূলের কোনো কাজকর্ম নাই এবং তার যে তৃণমূলের যে অবস্থা, কোনো কাজকর্ম নাই বলতে একদম নাই। এখানে থাইকা তো আমরা কোনো কাজ মানুষের কাছে একটা বার্তালয়ে যাওয়ার মতন কোনো পরিবেশ দেখি না, যার কারণে আমি সিপিএমে যোগ দিয়েছি। জানা যায় কুচাইনালা পঞ্চায়েতের বাকি আরও 3 জন পঞ্চায়েত সদস্য সিপিআইএম দলে যোগদান করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই লালটিলা গ্রামে স্বামীর পৈশাচিক আচরণের শিকার স্ত্রী, কুপিয়ে ঘরের ভেতরে বেঁধে রাখল স্ত্রীকে। পুলিশ কর্তৃক উদ্ধার গৃহবধূর চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে। 28 জানুয়ারি বুধবার রাত যখন আনুমানিক 10টা, খোয়াই থানা এলাকার লালটিলা গ্রামের বাসিন্দা জিতু নায়েক এবং তার স্ত্রী রত্না ঝরার মধ্যে আচমকাই বচসা বাঁধে। যদিও পুলিশ সূত্রে খবর, মদমত্ত অবস্থায় থাকার ফলেই স্বামী স্ত্রীর মধ্যে বচসার সূত্রপাত। আর তার জেরেই অত্যন্ত পাশবিক স্বামী জিতু নায়েক তার স্ত্রী রত্না ঝরাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে ঘরের মধ্যে আটকে রাখে। পরবর্তী সময় এলাকাবাসীর তৎপরতায় এবং বাইজালবাড়ি থানা এবং খোয়াই থানার পুলিশের সাহায্যে রক্তাক্ত অবস্থায় রত্না ঝরাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর জখম রত্না ঝরা এখনও চিকিৎসাধীন। তবে নিপীড়িত, নির্যাতিত এবং শারীরিক আঘাতপ্রাপ্ত স্ত্রী রত্নার অভিযোগ মূলে স্বামী জিতু নায়েককে বাড়ি থেকে তুলে আনলেন বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি বিনোদ বিহারী দেববর্মা এবং পুলিশ বাহিনী। খোয়াই লালটিলা স্থিত নবোদয় বিদ্যালয়ের পেছনেই তাদের বাড়ি। বুধবার রাতে স্বামী জিতু নায়েক মদমত্ত অবস্থায় তার স্ত্রী রত্না ঝরাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ঘরে বন্দি করে রাখে। গৃহবধূর পিঠে এবং হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ওনার অভিযোগ মূলেই স্বামী জিতু নায়েককে আটক করা হয়েছে। পুলিশ বাড়িঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে খনি দাওটিকেও। ধারালো দা দেখে হতবাক পুলিশ কর্মীরাও। ঘরে মিলেছে রক্তের দাগও, জানালেন বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি বিনোদ বিহারী দেববর্মা। মানে কিছু মদ খাইয়া ঝগড়া
ঝগড়া লাগার পরে বিচারে দাবি আছে এটাই কিছু এটা লালকিল্লা ওই নগর স্কুলের পেছনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার জাতীয় ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে বিশালগড় মহকুমা ম্যাজিস্ট্রেটের খাদ্য জনসংবরণ ও ভোক্তা বিষয়ক শাখার উদ্যোগে বিশালগড় টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশালগড় মহকুমা ম্যাজিস্ট্রেটের খাদ্য জনসংবরণ ও ভোক্তা বিষয়ক শাখার উদ্যোগে শুক্রবার বিশালগড় টাউন হলে জাতীয় ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোক্তা দিবসের ভাবনা, ভোক্তা অধিকারের সার্বজনীন ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন ভোক্তা সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান অমৃতলাল সাহা, বিশালগড় মহকুমা আধিকারিক প্রসূন দে, নগর পঞ্চায়েত চেয়ারম্যান পূর্ণিমা চক্রবর্তী, পার্থপ্রতিম মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও এলাকার জনগণ উপস্থিত ছিলেন। ফ্রি যে কমোডিটি, যেগুলি গিফট বা ফ্রি কমোডিটি, তার উপরে যারা নিজে ক্রেতা তারাও কোনো ট্যাক্স দেন না। যদি একটা দুইটা পণ্যের সঙ্গে একটা পণ্য ফ্রি দেওয়া হলো, যেটা ফ্রি দেওয়া হলো সেটার উপরে কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু একজন যখন একটা পণ্য বিক্রি করছেন 100 টাকার মধ্যে বলছে আমার ক্যাশের মধ্যে দেখার পরে সে একটা রিবেট দেওয়া হবে 10 টাকা, ভ্যাট তারা আগেই দিয়ে দেয়। যদি ক্যাশ মধ্যে কেউ ক্লেম করে যে আমাকে ভ্যাট আলাদা দেখিয়ে দাও, তখন তারা বিপদে পড়বে। আপনি এটাই টেস্ট করবেন যে আমার কত টাকা, আমি আপনি যা চাইলেন তাই দিলাম, আমার কত ট্যাক্স লিখে দিন, ইনক্লুসিভ অফ ট্যাক্স দরকার নেই, আমার লিখে দিন। তারপর অনুষ্ঠান পর্দার মাধ্যমে জাগো গ্রাহক জাগো দেখানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জনস্বার্থ সংশ্লিষ্ট 7 দফা দাবির ভিত্তিতে খোয়াই ব্লক কংগ্রেস শুক্রবার খোয়াই ব্লক আধিকারিকদের কাছে এক ডেপুটেশন প্রদান করেন। জনস্বার্থ সংশ্লিষ্ট 7 দফা দাবির ভিত্তিতে খোয়াই ব্লক কংগ্রেস শুক্রবার খোয়াই ব্লক আধিকারিকদের কাছে এক ডেপুটেশন প্রদান করে। দুপুর 12টায় ব্লক কংগ্রেসের 11 জনের একটি প্রতিনিধি দল ব্লক আধিকারিক উৎপল চক্রবর্তীর নিকট 7 দফা জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে ডেপুটেশন দেন। 7 দফা দাবিগুলির মধ্যে রয়েছে খোয়াই ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রেগা প্রকল্পের কাজে ব্যাপক দলবাজি ও দুর্নীতি বন্ধ করা, রেগা প্রকল্পে বছরে 100 দিনের কাজের ব্যবস্থা করা ও মজুরি প্রদান নিয়মিত করা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, স্বাস্থ্য বীমা সহ সবকটি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রকৃত দরিদ্র জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার দাবি জানায় প্রতিনিধি দলটি। জনস্বার্থ সংশ্লিষ্ট অন্য দাবিগুলির মধ্যে রয়েছে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলির হিসেব 3 মাস অন্তর অন্তর জনসমক্ষে প্রকাশ করা, গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভার মাধ্যমে আয় ব্যয় ইত্যাদি তথ্যসহ প্রচার পুস্তিকা প্রকাশ করে জনসাধারণের মধ্যে বিলি করা, সমস্ত জনগণকে খাদ্য সুরক্ষা যোজনার আওতায় আনা প্রভৃতি। প্রতিনিধি দলটিতে ছিলেন খোয়াই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি প্রণব বিশ্বাস, যুবনেতা সমীর দাস, ব্লকের সম্পাদক বিজয় কুমার দেবনাথ, ব্লক সহ সভাপতি তাপস দাস, সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে প্রতিনিধি দলটি জানায় ব্লক আধিকারিকরা তাদের দাবিগুলির বাস্তবায়নে সচেষ্ট হবে। মজুরি প্রদান করতে হবে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা ডেকে গ্রাম পঞ্চায়েতের আয় ব্যয়ের তথ্যসহ পুস্তিকা জনগণের মধ্যে প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধাগুলি গরিব অংশের জনগণের মধ্যে পৌঁছে দিতে হবে। কেন্দ্রীয় প্রকল্পগুলির হিসাব প্রতি 3 মাস অন্তর অন্তর জনগণের মধ্যে প্রকাশ করতে হবে। খাদ্য সুরক্ষা আইনের আওতায় সমস্ত গরিব অংশের মানুষকে আনতে হবে এবং ফ্যামিলি রেজিস্টারে নাম আলাদা করার জন্য যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের নাম আরও আলাদা করতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে ডেপুটেশন প্রদান করতে এসেছি। আমাদের দাবিগুলি যদি অতি সত্বর পূরণ করা না হয় আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন হলো সালেমা কৃষি মহকুমা ভিত্তিক পুষ্প প্রদর্শনী ও সবজি মেলার। মেলার উদ্বোধন করেন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন হলো
সালেমা কৃষি মহকুমা ভিত্তিক পুষ্প প্রদর্শনী ও সবজি মেলা। প্রদীপ প্রজ্বলন করে পুষ্প প্রদর্শনী ও সবজি মেলার উদ্বোধন করেন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা। সালেমা কৃষি মহকুমা আয়োজিত কমলপুর নগর পঞ্চায়েতের সহযোগিতায় 3 দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান খনা দাস, হর্টিকালচার ধলাই জেলা আধিকারিক জ্যোতির্ময় পাল, সালেমা কৃষি দপ্তরের আধিকারিক রাজীব দেব, বিশিষ্ট সমাজসেবী হরিমাধব শর্মা সহ দপ্তরের অন্যান্য কর্মী সহ এলাকার সাধারণ মানুষ। উদ্বোধকের ভাষণে বিধায়ক ললিত মোহন ত্রিপুরা বলেন, এটা একটা আনুষ্ঠানিক ব্যাপার, যেন প্রত্যেক বছরই এই পুষ্প প্রদর্শনী এবং সবজি প্রদর্শনী করি। যার ফলন ভালো হয় তারা পুরস্কৃত হন, কিন্তু শুধু পুরস্কারই শেষ নয়, এটার একটা উদ্দেশ্য আছে। আপনারা জানেন আমরা ত্রিপুরা রাজ্যে 10 বছরীয় একটা পরিকল্পনা, কৃষি পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে আমরা আমাদের ফলনে, কৃষিতে আমরা এগিয়ে যেতে পারি। 3 দিনব্যাপী পুষ্প ও সবজি প্রদর্শনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক বিশেষ আকর্ষণ। প্রতিযোগিতায় প্রায় 200 জন ফুল ও সবজি চাষি তাদের পরিশ্রমের ফুল ও সবজি নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই ও টিওয়াইএফ অমরপুর বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার অমরপুর টাউন হলে অনুষ্ঠিত হয় এক ভিন্নধর্মী আলোচনা সভা। মৌলবাদ, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ দেশ ও রাজ্যের সামনে চ্যালেঞ্জ, চাই মতাদর্শগত প্রতিরোধ। এই স্লোগানকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন অমরপুর বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার অমরপুর টাউন হলে অনুষ্ঠিত হয় এক ভিন্নধর্মী আলোচনা সভা। এই সভায় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী, সভাপতি পঙ্কজ ঘোষ সহ উপজাতি যুব ফেডারেশনের রাজ্য ও বিভাগীয় নেতৃত্বরা। এদিনের এই হল সভায় আলোচনা করেন সিপিআইএম অমরপুর বিভাগীয় কমিটির সম্পাদক সুনীল চক্রবর্তী, টিওয়াইএফ অমরপুর বিভাগীয় কমিটির সম্পাদক জহর জমাতিয়া, টিওয়াইএফ রাজ্য নেতৃত্ব পঙ্কজ ঘোষ সহ ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। আলোচনা করতে গিয়ে অমল চক্রবর্তী বলেন, দাঁড়িয়েছেন না, আমি বিজেপিকে বকার জন্য বক্তৃতা করতে দাঁড়াইনি, সামনে নির্বাচন না যে আমরা ভোট চাইতে এই হলসভার মধ্যে এসেছি, আপনাদের সতর্ক করার জন্য এসেছি। আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধী, অনেক অমিল আছে আমাদের সাথে, জাতির জনক মহাত্মা গান্ধীর কথার অনেক বিষয় আমাদের সাথে একমত না আমরা, কিন্তু আমি জিজ্ঞেস করি আপনারা জানেন না জাতির জনক মহাত্মা গান্ধীকে কে খুন করলো? কে খুন করলো? কে জানেন জাতির জনক মহাত্মা গান্ধীকে কে খুন করেছে? নাথুরাম। এই নাথুরাম গডসের মূর্তি বসাবে বলছে, এই নাথুরাম গডসের মূর্তি বসাবে বিজেপি সরকার বলছে। আর কি কাণ্ড! যে গান্ধীজিকে হত্যা করলো তার মূর্তি বসাবে, আর গান্ধীজির চশমা নিয়ে নরেন্দ্র মোদী বলছে স্বচ্ছ ভারত অভিযান। কেমন লাগে না? দ্বিচারিতা না? নাটক না? আমরা যখন বলছি নরেন্দ্র মোদী নাটক করে, কেউ আমাদের বলছে না দারুণ। এই যে বাবা সাহেব এলেন, নাটক না? 7 মাসে দেশ কি পেয়েছে আমি আপনাদের জিজ্ঞেস করি, কি পেয়েছে? একজন বন্ধু যদি দাঁড়িয়ে আমাকে বলতে পারেন, যদি সাহস না করেন সামনে বলতে, আপনাদের এলাকার গণ আন্দোলনের নেতা এসে সামনে যদি বলতে না পারেন, বাইরে গেলে মাঠে ডাক ডেকে আমাকে বলবেন তো যে না দাদা, নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। বিশালগড় পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দুলন সরকার, এলাকার প্রধান কাকলি ভৌমিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী বলেন, যুব সম্প্রদায় সবচাইতে বেশি আক্রান্ত। বিভিন্নভাবে যুবকদের মনকে, যুবতীদের মনকে বিষিয়ে তোলার জন্য, বিপথে পরিচালিত করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম সংগঠিত হচ্ছে।
তার থেকে উত্তরণের রাস্তা সংস্কৃতির, সুস্থ সংস্কৃতির চর্চা করা। সুস্থ সংস্কৃতি মানুষের মন এবং মননের বিকাশ সাধন করে। মন এবং মননের বিকাশ যদি আমাদের এই নতুন প্রজন্মের ছেলেদের মেয়েদের ঘটানো না যায়, তাহলে তাদের পড়াশোনায়ও ভালো ফল তারা করতে পারবেন না। এই দিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট 42টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।